আমন্ত্রণ সকাল ৯টা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সেই জনগণের ৭০% পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে। ঐক্যমত্য কমিশনে ৩১ দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে রয়েছে। শুক্রবার বিকেলে খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন, একটি দলের কেউ কেউ বলছেন পিআর খায় না মাথায় দেয়, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারেন না, তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন। রায় পিআরের পক্ষে আছে নাকি বিপক্ষে আছে যাচাই করুন। জনগণ যদি পিআর মানে তাহলে আপনাদেরও মানতে হবে, আর জনগণের রায় যদি পিআরের বিপক্ষে যায় তাহলে আমরা মেনে নেব। আসন্ন শারদীয় দুর্গাপূজায় সারা দেশের বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। শুক্রবার বিকেল ৪টার দিকে বিএনপির জেলা ও মহানগরের সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে এই আহ্বান জানান রিজভী। এ সময় পূজা মণ্ডপের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, যে কোনো নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করা এবং প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পূজা মণ্ডপের শান্তি রক্ষার প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, পূজা মণ্ডপগুলোতে বিশৃঙ্খলা চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে। গত বছরের মতো এবারও বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন। জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ সাইদি বলেছেন, যারা দেশের সম্পদ লুটপাট করে দেশের বাইরে পাঠায় তারা দেশের স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। শুক্রবার পিরোজপুর শহরের পিটিআই, শাহপাড়া, মধ্য কুমারখালী, রায়েরকাঠির রাজবাড়িতে গণসংযোগ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। মাসুদ সাইদি বলেন, এই ৫০ বছর যারাই রাষ্ট্র পরিচালনায় এসেছে তারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। সামনে আরেকটি সময় আসছে, এবারও যদি আমরা একই ভুল করি তাহলে দেশকে ক্ষতি করার পেছনে আপনি আমি দায়ী থাকব। ৫ আগস্টের পর জামাত শিবিরের ভাইয়েরা প্রত্যেক মন্দিরে গিয়ে তাদের নিরাপত্তার জন্য রাত জেগে পাহারা দিয়েছে, কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করি। অসাম্প্রদায়িক কথা বলে আমরা সমাজে হানাহানি করি না। আপনার সন্তানের জন্য স্কুল, বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, একটি ইনসাফপূর্ণ, কল্যাণময় রাষ্ট্র গঠনের যে স্বপ্ন, ওই স্বপ্নের কথাই আজকে আমি আপনাদের সামনে বলতে এসেছি। আমরা বলতে চাই যে আমরা বাংলাদেশটাকে সেই স্বপ্নে পরিবর্তন করতে চাই। বর্তমান বাংলাদেশে যা হচ্ছে, গণতন্ত্রের নামে আসলে স্বৈরতন্ত্র, মানুষের খেদমতের নামে আসলে চাঁদাবাজ, মানুষকে উপকার করার নামে মূলত আমার সম্পত্তি দখল। এই অবস্থা থেকে বের হয়ে এসে আমরা বাংলাদেশের মানুষকে সত্যিকারের সুখ এবং শান্তি, এবং যে স্বপ্ন বুকে লালন করে দেশের মানুষ এখনো বেঁচে আছে, যে স্বপ্ন এখনো বাংলাদেশের মানুষেরা বুকে ধারণ করে কষ্ট পাচ্ছে, সেই স্বপ্নটার বাস্তবায়ন চাই। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পাবনায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ সমাবেশ হয়। দলটির পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এ সময় দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুন নবী,
জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইকবাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি আসিফ আহমেদ সহ বিভিন্ন ইসলামী দলের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান আসনভিত্তিক নির্বাচন ব্যবস্থা গত 50 বছর ধরে দুর্নীতিবাজ ও স্বৈরাচারী সরকারের জন্ম দিয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিদ্যমান সংবিধান বাতিল করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন ছাড়া জুলাই শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। পিআর পদ্ধতি আদায়ে ইসলামী দলগুলোর নেতৃত্বে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। এই ক্ষমতা দেওয়ার পরে তারা অর্জন করেছে, আমি সেইখানে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘণ্টা ব্যাপী এ পরীক্ষায় অংশ নেন প্রায় 4 লাখ পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন কমন হলো তা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। পরীক্ষার্থীদের একটি বড় অংশ বলছেন প্রশ্ন কঠিন হয়েছে। তারা জানাচ্ছেন প্রশ্ন কঠিন হওয়ায় কাটমার্ক হতে পারে সর্বোচ্চ 100 থেকে 110 নম্বর। চাকরি প্রার্থীরা বলছেন এবারের প্রশ্নপত্রে বিশেষভাবে কঠিন হয়েছে গণিত, মানসিক দক্ষতা, বিজ্ঞান ও আইসিটি বিষয়ক অংশ। ইতিহাস, ভূগোল এবং সাধারণ জ্ঞানেও অনেক নতুন ধরনের প্রশ্ন এসেছে। প্রশ্নগুলো শুধু মুখস্থ নির্ভর ছিল না, বরং বিশ্লেষণধর্মী ও সময় সাপেক্ষ হওয়ায় উত্তর করতে গিয়ে তারা হিমশিম খেয়েছেন। বিশেষ করে গণিত এবং মানসিক দক্ষতার ক্ষেত্রে এটি বেশি হয়েছে। প্রশ্ন কঠিন হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকে হাস্যরস তৈরি করছে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ন্যাটোর অনুকরণেই তৈরি হয়েছে পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি। এতে যোগ দিতে পারবে অন্য দেশ। বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দরজা বন্ধ নয়, ভবিষ্যতে আরও দেশ চুক্তিতে যোগ দিতে পারবে। গত 17 সেপ্টেম্বর রিয়াদের আল ইয়ামামা প্রাসাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। এই চুক্তি অনুযায়ী এক দেশের ওপর আক্রমণ হলে তা উভয় দেশের ওপর আক্রমণ বলে বিবেচিত হবে এবং তা মোকাবেলায় যৌথ পদক্ষেপ নেওয়া হবে। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, এই চুক্তি ন্যাটোর মতো সমন্বিত প্রতিরক্ষা জোটের দিকেই ইঙ্গিত করে। তিনি আরও বলেন, পাকিস্তান এবং মুসলিম বিশ্ব দীর্ঘদিন ধরেই একটি যৌথ প্রতিরক্ষা কাঠামোর প্রয়োজন বোধ করছিল। পাকিস্তানি মন্ত্রী আরও বলেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাও প্রয়োজনে এই প্রতিরক্ষা ব্যবস্থায় অংশ হতে পারে। তবে পাকিস্তান সবসময় দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসেবে আন্তর্জাতিক পরিদর্শনের জন্য নিজেকে উন্মুক্ত রেখেছে। এর বিপরীতে ইসরায়েল কখনোই এমন কোনো পরিদর্শনের সুযোগ দেয়নি। আফগানিস্তানে তালেবান সরকারের আরোপ করা একের পর এক কঠোর নিয়মে দিনকে দিন সংকুচিত হচ্ছে নারীদের জীবনযাত্রা। শিক্ষা, ইন্টারনেট, এমনকি এখন বই পড়ার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান। শুধু তাই নয়, বন্ধ হয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের পাঠদানও। এসব নিয়ম শুধু নারীদের নয়, গোটা আফগান সমাজের ওপরই ফেলছে গভীর প্রভাব। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 4 বছর আগে ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নানা ধরনের নিয়মকানুন জারি করেছে তালেবান সরকার। চলতি সপ্তাহেই তালেবানের সর্বোচ্চ নেতার নির্দেশে অন্তত 10 প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। প্রাদেশিক প্রশাসনের ভাষ্যে অনলাইনে অশ্লীল কন্টেন্ট আর নারী পুরুষের অনৈতিক মেলামেশা ঠেকাতেই এই পদক্ষেপ। এছাড়াও কিশোরী মেয়েদের মাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ এবং নারীদের বিভিন্ন খাতে কাজ করা বন্ধ করার মতো নানা নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান সরকার। এ
এবার দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। মানবাধিকার ও যৌন হয়রানি সম্পর্কিত বিষয়ে পাঠদানের ওপর একটি নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শরিয়া বিরোধী ও সরকারি নীতির পরিপন্থী বলে মনে হওয়ায় 679টি বইকে উদ্বেগজনক বলে চিহ্নিত করেছে তালেবান। নিষিদ্ধ এসব বইয়ের মধ্যে 140টি নারীদের লেখা ও 310টি ইরানি লেখকদের লেখা বা ইরানে প্রকাশিত। নিষিদ্ধ বইয়ের 50 পৃষ্ঠার একটি তালিকা আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। আফগান সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে তারা এখন থেকে 18টি বিষয়ে পাঠদান করতে পারবেন না। নিষিদ্ধ 18টি বিষয়ের মধ্যে 6টি নারীদের নিয়ে, যেমন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য রোল অফ উইমেন ইন কমিউনিকেশন অ্যান্ড উইমেন্স সোশিওলজি। অনেকের মতে এসব নিয়মকানুন আফগানিস্তানের মানুষের দৈনন্দিন জীবনে নানাভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে কিশোরী ও নারীরা এসব নিয়মের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 6ষ্ঠ শ্রেণীর পর থেকে তাদের শিক্ষা গ্রহণ নিষিদ্ধ। 2024 সালের শেষ দিকে ধাত্রীবিদ্যা ও মিডওয়াইফারি কোর্সও বন্ধ করে দেয়া হয়। মামদুহা রাইসা, জাগো নিউজ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল ওমান, তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয়টি পায়নি তারা। এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে 21 রানে হারিয়েছে ভারত, অর্থাৎ গ্রুপ পর্বের 3 ম্যাচের সবগুলো জিতেই সুপার 4-এ গেল সূর্যকুমার যাদবের দল। শুক্রবার আবুধাবির জয়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 8 উইকেটে 188 রান করে ভারত। জবাবে ওমান নির্ধারিত 20 ওভারে করতে পারে 4 উইকেটে 167 রান। লক্ষ্য তারার 16.4 বলে 1 উইকেটে 141 রান তুলে ভারতের বুকে কাঁপন ধরিয়ে দেয় ওমান। এর নেপথ্যে ছিলেন আমির কালিম ও হাম্মাদ মির্জা। 55 বলে 93 রানের জুটি করেন তারা, কিন্তু 46 বলে 64 রান করে আমির বাউন্ডারি লাইনে আউট হয়ে গেলে ওমানের সম্ভাবনা শেষ হয়ে যায়। হাম্মাদ 33 বলে 50 করলেও লাভ হয়নি। ওপেনার যতীন্দ্র সিংহ 33 বলে 32 রান করেন। এর আগে ভারতের হয়ে সর্বোচ্চ 45 বলে 56 রান করেন সঞ্জু স্যামসন। এছাড়াও ওপেনার অভিষেক শর্মা 15 বলে 38, তিলক ভার্মা 18 বলে 29 ও অক্ষর প্যাটেল 13 বলে 26 রান করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।